মেহরাব গ্রামের মধ্যে রাত হলেই বনের মধ্যে পিশাচ মধুর সুর তোলে। এই পিশাচের সাথে যার একবার দেখা হয় তাকে পিশাচ অন্য একটি রহস্যময় দুনিয়ায় নিয়ে চলে যায়। ঠিক এর পরদিন প্রতিটি ব্যক্তিদের ফসলের ক্ষেতের মধ্যে মৃতদেহ পাওয়া যায়। এমনই ঘটনা ইন্টেলিজেন্ট ব্যুরোতে কাজ করা রামের সঙ্গে ঘটে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে পিশাচ রামকে অন্য রহস্যময় দুনিয়াতে নিয়ে গেলেও পরদিন রাম জীবিত অবস্থায় ফিরে আসে, তবে তার হাতের একাংশ নীল বর্ণের হয়ে যায়, কারণ রামের আত্মাকে পিশাচ বেঁধে রেখেছে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি রাম নিজে থেকে ওই দুনিয়াতে গিয়ে নিজের আত্মাকে বাঁচাতে না পারে, তাহলে তার শরীর ধীরে ধীরে নীল বর্ণের আকার ধারণ করে দুনিয়াতে থাকা রামের নিশ্চিত মৃত্যু হবে। কিভাবে পিশাচ একটা ভিন্ন জগৎ তৈরি করলো? কি এমন আছে ওই রহস্যময় দুনিয়াতে যার জন্য প্রতিটি মানুষের বলির শিকার হতে হয়? আর কেনই বা রাম সেখান থেকে ফিরে আসতে পারলো? শেষমেশ রাম কি পারবে পিশাচের দুনিয়ায় ফিরে গিয়ে নিজের আত্মাকে বাঁচাতে? এমন সব সাসপেন্স, থ্রিলার, সাইফাইতে ভরপুর একটা রহস্যময় টাইম টেবিলের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আদিকালে জঙ্গলের মধ্যে থেকে এক কয়েদিকে শিকল বেঁধে সৈন্যরা টেনে হিঁচড়ে ফাঁসি দিতে নিয়ে যাচ্ছিল। ব্যক্তিটা যেন সৈনিকের আঘাতের ফলে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। ফাঁসির জায়গা দেখে ব্যক্তি সৈনিকদের বলে, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও। তবে কে শুনে কার কথা? সৈনিকরা ব্যক্তিটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ব্যক্তিটি আবছা আলোতে কাউকে দেখতে পেয়ে যায়। এরপর সে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে এক পর্যায়ে খড়কুটোতে তৈরি করা ছোট একটি ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পায় কোনো এক ব্যক্তিকে সেই ঘরের মধ্যে হাত পা বেঁধে রাখা হয়েছে। ব্যক্তিটি বারবার পানি চাইছে। প্রথম ব্যক্তি তাকে এক গ্লাস পানি ঢেলে দিয়ে দ্রুত সেই ঘরের আড়ালে চলে যায়। তবে সৈনিকরা পানির কলসির আশেপাশে ভিজা দেখে বুঝে যায় এখানেই তাদের পলাতক আসামি রয়েছে। এক পর্যায়ে সকল সৈনিকরা তাকে জোর করে ধরে সেই স্থান থেকে নিয়ে যায়। অনেক চেষ্টার পরেও ব্যক্তিটির রেহাই হয় না। অবশেষে তার মৃত্যু হয়। বর্তমানে গভীর রাতে গাড়িতে করে কয়েকজন ব্যক্তি ভ্রমণ করছিল, যার যার নিজ গন্তব্যে যাওয়ার জন্য। গ্রামীণ সকলেই নতুন শহর বাবুকে দেখে একটু টিটকারি মেরে কথা বলতে শুরু করে। শহরে বাবুর নাম রাম। তিনি অতীতে ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করত, কিন্তু কাজের সূত্রে তাকে অনেক মানুষকে হত্যা করতে হতো, যার জন্য সে আস্তে আস্তে মৃত মানুষকে প্রায় সময় দেখতে পেত। ঠিক এই কারণে ইন্টেলিজেন্সের কাজ রামবাবু ছেড়ে দেয়। বর্তমানে সে একটা সাধারণ কোম্পানিতে সেলসম্যানের কাজ করে। আজ কোম্পানির কাজের জন্য রামবাবু সেহেরাব গ্রামে এসেছে, তবে ড্রাইভার ওই পর্যন্ত যেতে রাজি নয়। তাই মাঝপথে ড্রাইভার রামবাবুকে নামিয়ে দিয়ে বলে, এত রাতে অত দূর যাওয়া হবে না। এর পরের গ্রামে পঞ্চায়েতের ঘর রয়েছে, 200 টাকা দিয়ে দিলেই আপনাকে তারা রাতে তাদের বাড়িতে থাকার ব্যবস্থাপনা করে দেবে। রাম বারবার ড্রাইভারকে জিজ্ঞেস করে কোন রাস্তা দিয়ে যাব, তবে ড্রাইভার কিছু না বলেই গাড়ি চালিয়ে চলে যায়। রামবাবু হাঁটতে শুরু করে, তবে এই যেন জনমানব শূন্য একটা গ্রাম। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। দূর থেকে আলোর ঝলকানি দেখে রামবাবু সেই আগুনের কাছাকাছি চলে যায়। সেখানে একজন মধ্যবয়স্ক ছেলে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। তার বাজানোর সুর এতই মধুর যে রামবাবু সেখানে বসে চুপটি করে এই সুর শুনতে থাকে। ছেলেটির বাদ্য বাজানো শেষ হলে রাম জিজ্ঞেস করে, এখানে পঞ্চায়েতের বাড়ি কোথায়? ছেলেটি বলে, আপনি তো অনেক দূরে চলে এসেছেন। পঞ্চায়েতের বাড়ি দক্ষিণে ছিল, জঙ্গলের ওপারে 6 কিলোমিটার দূরে পঞ্চায়েতের বাড়ি। রাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ছেলেটি বলে, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি এখানকার কেউ। রাম বলে, দিল্লি থেকে এসেছি। ছেলেটি বলে, সাবধানে যাবেন, এখানে আজব সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাম বলে, আচ্ছা এত রাতে জনমানব শূন্য স্থানে আপনি কি করছেন? ছেলেটি বলে, আমি এখানেই থাকি। রাম নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে জঙ্গলের মধ্য থেকে হাঁটতে শুরু করে। মধ্য জঙ্গলে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। আচমকা একজন জঙ্গলি মানুষ এসে রামের ওপর হামলা করে বসে। রাম কোনো মতে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে আবারও সেই মধ্যবয়স্ক ছেলেটির কাছে চলে যায়। রাম বলে, জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু রয়েছে, তবে কোনো জন্তু জানোয়ার ছিল না এটা। ছেলেটি বলে, এত অন্ধকারে তো কিছুই বোঝা যায় না বাবু। এই ঔষধি পাতাটা আপনার ক্ষতস্থানে লাগিয়ে নিন। এই পাশেই আমার ছোট্ট একটি ঘর আছে। সাধারণ মানুষের চলতি পথে অনেক সময় আমার বাড়িতে রাত কাটায়, আপনি চাইলে থাকতে পারেন। রামবাবু অন্য কোনো উপায় না পেয়ে ছেলেটির কথা মেনে নেয়, তবে তার পরিবর্তে ছেলেটিকে কিছু টাকার অফার করে। ছেলেটি জানায়, এসব কাগজের মূল্য আমার কাছে নেই বাবু, আপনি আমাদের অতিথি। তাই তো রাম ছেলেটির পিছু করতে থাকে। চারিপাশেই এমনকি দূর দূরান্তে কোনো বাড়ির ছায়াটুকুও দেখা যাচ্ছে না। অদ্ভুত সব রাস্তার মধ্য দিয়ে ভয়ে ভয়ে রাম ছেলেটির সাথে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে ছেলেটি একটা পা টেনে টেনে হাঁটতে শুরু করে। রাম তো ভয় পেয়ে যায়। ছেলেটি বলে, আর একটু দূরে। একটা পর্যায়ে তারা সেই ছোট্ট খড়কুটোর বাড়িতে গিয়ে পৌঁছায়। ছেলেটি ঘরের সামনে হারিকেন ঝুলিয়ে রেখে কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখে। এরপর রামকে উদ্দেশ্য করে বলে,
এখন আপনি ভেতরে যেতে পারেন। রাম ভেতরে গিয়ে হ্যারিকেন জ্বালিয়ে দেয়। এরপর সে পুরো রুমটা ঘুরে দেখতে থাকে। ঘরের মধ্যে কিছু ফাঁসির পেন্টিং, সৈনিকের পুতুল এবং একটি চেয়ার টেবিল রয়েছে। এসব কিছু দেখে রামের কিছুটা সন্দেহ হয়, যদিও একটা রাতের ব্যাপার তো। এই ভেবেই রাম ঘরের চারপাশে আলো জ্বালিয়ে দেয়। এরপর জানালা থেকে উঁকি মেরে দেখে ছেলেটি সেখান থেকে চলে যাচ্ছে। রাম চিন্তা করে এই অদ্ভুত জায়গায় ঘুমানো তো যাবে না, রাত কাটাতে নিজের অফিসিয়াল কাজটা সেরে ফেলি। ব্যাগ থেকে কাগজপত্র বের করে রাম চেয়ার টেবিলে বসে পড়ে। তবে ক্ষণিকের মধ্যেই রাম সেই চেয়ার থেকে অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যায়। রাম নিজেকে একটা বন্ধ কক্ষের মধ্যে দেখতে পায়। সে কিছু বুঝে ওঠার আগেই কিছু সৈনিক এসে বলে, দ্রুত আসামিকে বের করো, আজকে ওর ফাঁসি হবে। এই কথা শুনে রাম মনে করে হয়তো কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে। তবে তার ধারণা ভুল ধরিয়ে দিয়ে সৈনিকরা তার হাত পা বেঁধে ফেলে। রাম জিজ্ঞেস করে, আমি এখানে কি করে আসলাম? সৈনিক বলে ওঠে, মৃত্যুর সময় আসলে এরকম আবোল তাবোল কথা মানুষ বলতেই থাকে। এরপর সকলে মিলে রামকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর একটি গাছের নিচে তাকে বসিয়ে দেওয়া হয়। রাম খেয়াল করে একে একে মৃত মানুষকে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এমন সময় সৈনিকরা এসে রামকে ফাঁসি দেওয়ার আগে গোসল করাতে গেলে রাম দেখতে পায় অনেকটা দূরে সে মধ্যবয়স্ক ছেলেটি পেন্টিং করছে। রাম তাকে জিজ্ঞেস করে, আমি তো তোমার বাড়িতেই ছিলাম, কি করে এখানে চলে আসলাম? ছেলেটি কিছু না বলেই আপন মনে হাঁটতে শুরু করে। তাই তো রাম সৈনিকদের ঠেলে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটির হাত ধরে বসে। চোখের পলকেই রাম নিজেকে একটা ফসলের জমিতে দেখতে পায়। রাম ভালো করে চারিদিকে খেয়াল করতে থাকে, এতক্ষণ তার সাথে কি হলো। এই বিষয়টা রাম কিছুতেই বুঝে উঠতে পারে না। হঠাৎ করে রাম লক্ষ্য করে তার হাতে জ্বালাপোড়া করছে। তাই তো হাত দেখলেই বুঝতে পারে তার হাতের অনেকটা অংশ নীল রঙের হয়ে গিয়েছে। রাম সেখান থেকে উঠে হাঁটতে হাঁটতে গ্রামের লোকদেরকে পেয়ে জিজ্ঞেস করে, কালকে রাতে ওখানে ছোট্ট একটা ঘর ছিল, সেখানে আমার সাথে একটা মধ্যবয়স্ক ছেলের দেখা হয়েছিল। এই কথা শুনে গ্রামবাসী সকলেই আইলমা বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দূর থেকে এই ঘটনা শুনে গোলু নামের একটি ছেলে এগিয়ে এসে বলে, আপনার উপর ভূত প্রেত আচর করেছে, চলুন আপনার সাথে দেখা করিয়ে দেই, সকল সমস্যার সমাধান আইলমা করে দেবে। গোলুকে রাম গতকালের পুরো ঘটনা খুলে বলে। গোলু বলে, নিশ্চয়ই আপনার উপর কোনো অপরিশক্তি ভর করেছে, চলুন আপনার সাথে আইলমার সাক্ষাৎকার করিয়ে দেই। গোলু আইলমার বাড়িতে এসে দিদি বলে ডাকতে শুরু করে। আইলমা তখন বের হয়ে আসে। রাম বলে, গতকাল আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। এই গ্রামের শেষাংশে জঙ্গলের মধ্যে একটা লোকের সাথে আমার দেখা হয়েছে। তার সাথে গিয়ে আমি তাদের বাড়িতে রয়েছিলাম। হঠাৎ করে তখন যেন আমি একটা অন্য দুনিয়ায় চলে যাই। আমাকে কিছু সৈনিকরা ফাঁসি দিতে চাচ্ছিল। সেখান থেকে পালাতে গিয়ে সেই ছেলেটির হাত ধরে বসা মাত্রই আমি নিজেকে ক্ষেতের মধ্যে দেখতে পাই। আইলমা বলে, আজ পর্যন্ত কেউ ওর সাথে দেখা করে ফিরে আসতে পারেনি, শুধুমাত্র একজন বাদে। যেই ওর সাথে সাক্ষাৎকার করেছে তার পরদিনই তার লাশ ওই ক্ষেতে পাওয়া গিয়েছে। আপনি হয়তো এমন কিছু করেছেন যার জন্য আপনি ফিরে আসতে পেরেছেন। রাম বলে, আমি জানি না, তবে যখনই আমি ওর হাত ধরেছি এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। ওর যেই হাত ধরেছি সেই হাতে আমার নীল বর্ণের দাগ পড়ে গিয়েছে। রামকে আইলমা একটি স্থানে বসতে বলে। এরপর আইলমা বলে, এখন আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন। ওই দুনিয়াতে আপনাকে ফিরে যেতে হবে আর আপনার নিজের ফাঁসি আটকাতে হবে। আপনি তাকে স্পর্শ করেছিলেন, যার জন্য আপনি ফিরে আসতে পেরেছেন, কিন্তু আপনি আপনার আত্মার একটা অংশ তার কাছে দিয়ে এসেছেন। সে আপনাকে দূর থেকে নির্যাতন করছে, যার জন্য আস্তে আস্তে আপনার পুরো শরীর নীল বর্ণের হয়ে যাবে। এমন হতে থাকলে এক সময় আপনার মৃত্যু নিশ্চিত। গোলু বলে, দিদি ও এখানেই তো বসে আছে, তাহলে নির্যাতন করছে কি করে? আইলমা বলে, রামবাবু যেখানে গিয়েছিল সেখানে সেই অদ্ভুত শয়তানি শক্তি তার আত্মাকে ছবির মাধ্যমে আটকে রেখেছে। ঠিক যেমনটা আয়নাতে আমরা অপোজিট আমাদের চেহারাকেই দেখতে পাই, যদি রামবাবু সেখানে চলে যায় অদ্ভুত শয়তানি শক্তি রামবাবুর আত্মাকে যে আটকে রেখেছিল সেটা হাওয়ায় মিলিয়ে রামবাবুর শরীরে প্রবেশ করবে। এইসব কথা যেন রামবাবুর কিছুই বিশ্বাস করতে পারছিল না। রাম জিজ্ঞেস করে, ও আসলে কে আর কেনই বা আমার সাথে এমনটা করছে? আইলমা বলে, ওর নাম পিশাচ। 1940 সালে ওই স্থানে ওর বসবাস ছিল। তখন সারা দেশে স্বাধীনতা সংগ্রাম চলছিল। তিনি তার কবিতার মাধ্যমে সকলের স্বাধীনতা সংগ্রাম চেতনা জাগিয়ে তুলত। তার লেখার মাধ্যমে উনি অনেক অজানা সত্য জনগণের সামনে তুলে ধরত। তিনি অনেক অল্প বয়স থেকে কবিতা লেখা শুরু করেছিলেন। নিজের কিছু গবেষণার কাজে হঠাৎ করে তিনি জার্মানিতে চলে যান। যখন নিজ দেশে ফিরে এসেছেন মনে হচ্ছিল যেন কোনো কিছু উসল করতে এসেছে। ধীরে ধীরে গ্রামবাসী সকলেই তাকে ভয় পেতে শুরু করে। সকলেই বলাবলি করে সে নাকি কালো শক্তির ব্যবহার করছে। এমন কিছু কৌশল ব্যবহার করত তার মাধ্যমে গ্রামের মানুষজন মারা যেত। ওর এমন ঘটনা শুনে ইংরেজ সরকারও ভয় পেতে শুরু করলো। পিশাচ নিজের চোখের ইশারার মাধ্যমে অন্যের শরীরের আত্মা বের করে ফেলতো। হঠাৎ করে একদিন রাতে ইংরেজ সৈন্যবাহিনীরা
তার ঘরটির উপর আক্রমণ করে বসে। লোক মুখে জানা যায় গ্রামবাসীরা এই তথ্যটা দিয়ে দিয়েছিল রাজার কাছে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে সৈন্যরা ঘরটিতে গিয়ে রক্তাক্ত একটি চেয়ার ছাড়া আর কিছুই দেখতে পায় না। ওই দিন থেকে পিশাচের কোনো খোঁজ খবর নেই। বাৎসরিক কয়েকটি দিনে ওকে দেখা যায়, আর এই সময়গুলোতেই ও ওর শিকারীকে ধরে নেয়। আপনার হাতে 48 ঘন্টা রয়েছে। যদি বাঁচতে পারেন অবশ্যই আমার এখানে এসে প্রসাদ নিয়ে যাবেন। রাম জিজ্ঞেস করে, আপনি বলেছিলেন এর আগে মাত্র একজন ব্যক্তি পিশাচের হাত থেকে বেঁচে ফিরেছিল। এই মুহূর্তে মুভির ইন্টারভেল দেখিয়ে সিন কিছুটা সামনে চলে যায়। গোলু আর রাম মিলে পিশাচের হাত থেকে বাঁচা ব্যক্তির কাছে চলে যায়। গ্রামবাসীরা তাকে সকলেই পাগল বলে ডাকে। ব্যক্তিটির নাম হিমান। তার বাড়ির সামনে গিয়ে রাম তাকে ডাকতে শুরু করে। হিমান রাম আর গুরুকে দেখে আতঙ্কিত হয়ে যায়। বারবার ডাকার ফলে একসময় হিমান কিছুটা সামনে এগিয়ে আসে। রাম বলে, আমি ওর সাথে সাক্ষাৎকার করেছি। এ কথা শুনে হিমান রামের কাছে যায়। রাম বলে, পিশাচের সাথে সাক্ষাৎকার করেছি। নাম শুনেই হিমান ভয় পিছিয়ে গিয়ে বলে, ও সবকিছু শুনতে পায়। আমি মরতে চাই না, তুমি যাও এখান থেকে। রাম বলে, আমাকে শুধু এইটুকু বলো, তুমি বাঁচলে কিভাবে? ওকে কোনোভাবে মারা যাবে? হিমান বলে, ওকে আজ পর্যন্ত কেউ মারতে পারেনি। তোমার কাছে কোনো দৈব শক্তি আছে না কোনো টেকনিক আছে? আমি বেঁচে আছি মরার মতো। গোলু বলে, তাহলে কয়েকদিন পর তো মারাই যাবে, সতীটা আমাদের বলে মারা যাও। হিমান কিছু একটা চিন্তা ভাবনা করে রাম আর গোলুকে তার বাড়ির এরিয়ার মধ্যে প্রবেশ করতে বলে। এরপর হিমান বলে, যখন আমাকে মৃত্যুর জন্য গোসল করানো হচ্ছিল এই মুহূর্তে ওম ভাইয়া এসে আমার কানে কানে বলে, তুমি গোসলের সময় বেহুশ হওয়ার নাটক করলে তারা তোমাকে আর তখন মারবে না, তাহলে আমি তোমাকে সন্ধ্যার মধ্যে বাঁচিয়ে নেব। এসব কিছু বুঝে না উঠতে পেরে হিমান ইচ্ছাকৃত অজ্ঞান হওয়ার নাটক করে। তাই সৈন্যরা হিমানকে আবারও জেলবন্দি করে। কিছুক্ষণ পরেই ওম ভাইয়া এসে সেখান থেকে হিমানকে বের করে দেয়। হিমান বলে, তোমাকে তো আগেও ফাঁসি দিয়ে দেয়া হয়েছিল। ওম হিমানের হাতে একটি কাগজ দিয়ে বলে, এটা পড়তে থাকবে, আর একটা মেটাল মুখের ভেতর দিয়ে চাপাতে বলে। এই অবস্থায় হিমান কুয়োতে ঝাঁপ দেয়। হিমান তার কথা মতো সবকিছুই করে। চোখ খুললে নিজেকে ক্ষেতের মধ্যে দেখতে পায়। এসব কথা শুনে রাম হিমানকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বেরিয়ে যায়। গোলু বলে, যখন থেকে আপনার সাথে দেখা হয়েছে মনে হচ্ছে যেন উড়োজাহাজ চালাচ্ছি। এখন কোথায় যাবেন ভাইয়া? রাম বলে, নিজের ফাঁসি আটকাতে যাচ্ছি। রাম তখন নিজের হাত গোলুকে দেখায়। ছোট নীল বর্ণের স্থান এখন অনেকটা ছড়িয়ে গিয়েছে। পথ চলার পথে রাম আস্তে করে গোলুকে বলে, আমাদেরকেও ফলো করছে, তুমি সোজা আইলমার কাছে যাও, তোমার সাথে আমার ওখানে গিয়েই দেখা হবে। এই কথা শুনে গোলু তো ভয় পেয়ে যায়। রাম ফলো করা ব্যক্তির পিছু করতে থাকে। রাম বুঝতে পারে এই ব্যক্তিকে পিশাচ পাঠিয়েছে, তাই তো দুজনের মারামারি লেগে যায়। এক পর্যায়ে ব্যক্তিটি রামের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাম আইলমার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা পিশাচের হয়ে কেউ কাজ করে? আইলমা বলে, হিমান কারো কথা বলতো, কিন্তু আমরা কখনো নিজের চোখে দেখিনি তাকে। রাম বলে, পিশাচ কেন কোনো ব্যক্তিকে এখানে পাঠাবে? আইলমা তখন কিছু জিনিস তাদেরকে দেখায়। আইলমা বলে, এই দুনিয়ায় আমরা বসবাস করি, আর অন্য এক দুনিয়া রয়েছে যেখান থেকে পিশাচ এসেছে। এরপর পিশাচ নিজের এক দুনিয়া তৈরি করেছে, যে দুনিয়া থেকে সে আমাদের দুনিয়াতে চাইলেই প্রবেশ করতে পারবে। তাই পিশাচকে যদি কোনোভাবে তার দুনিয়াতে আমরা পাঠিয়ে দিতে পারি তাহলে হয়তো এই মৃত্যুর খেলা শেষ হয়ে যাবে। রাম জিজ্ঞেস করে, কিন্তু এসব সম্ভব করবো কিভাবে? আইলমা বলে, এ বিষয়ে আমি জানি না, তবে এটা বলতে পারবো, তুমি ওই দুনিয়াতে থাকাকালীন আমি অবশ্যই বিশেষ যোগ্য এবং ধ্যানের মাধ্যমে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কথা শেষ করে গোলুকে নিয়ে রাম ক্ষেতের মধ্যে চলে যায়। এরপর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। সিন শিফট হয় প্যারানর্মাল ডক্টরের কাছে। তিনি একজন সায়েন্টিস্টও বটে, যার নাম শেখাওয়াত হোসেন। তিনি একজন ব্যক্তিকে আটক করে রেখেছেন। মূলত সেই ব্যক্তির শরীরেও পিশাচ রয়েছে। ব্যক্তিটির ভেতরে থাকা পিশাচ বলে, আমাকে মুক্ত করে দে, না হলে ওর শরীরে থাকা সমস্ত রক্ত আমি চুষে খেয়ে ওকে মেরে ফেলবো। এসব কথা শেখাওয়াত কোনো কিছু পাতা এনে দিয়ে তাকে কিছু ওষুধ খেতে দিয়ে সেই স্থান থেকে কেটে পড়ে। এই মুহূর্তে রাম তাকে ফোন করে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। ডক্টর শেখাওয়াত বলে, যদি সেই লোকটি একটা নতুন দুনিয়া তৈরি করে থাকে তাহলে ওখানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডস ও করা হয়েছে, অর্থাৎ যখন বিদ্যুৎ আর চুম্বকের মিশ্রণ ঘটে তখন এর সম্ভাবনা বেড়ে যায়। তবে দুনিয়ার সাধারণ মানুষ এসব করতে পারবে না। এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডস এর ফলে অতীতের দুনিয়ার থাকাকালীন সকল ব্যক্তির স্মৃতিশক্তি 24 ঘন্টার মধ্যে মুছে যায়। আবারও এই কাজ পরদিন তারা যথাক্রমে করতে শুরু করে, অর্থাৎ পিশাচ নিজের জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে অতীতের দুনিয়ায় পাঠিয়ে দেয়। এরপর সৈন্যরা তাদের স্মৃতিশক্তি হারিয়ে প্রতিদিন আসামিদের নিত্য নতুন ভাবে ফাঁসি দেওয়ার চেষ্টা করে। ডক্টর বলে, ওই পিশাচ তার কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে গিয়েছে। পিশাচ এই থিওরির সাথে সুপার ন্যাচারাল থিওরি মিলিয়ে সে আলাদা আলাদা রাজ্য তৈরি করেছে। যদিও এসব কাজে তন্ত্রমন্ত্র জাদুবিদ্যার সাহায্য রয়েছে। সম্ভবত ও একজন তান্ত্রিক সুপার হিউম্যান, যেমনটা আমাদের আদি মানুষেরা ছিল। যখন সিদ্ধি লাভ করত তখন তারা এক স্থানে বসে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কিছু না খেয়েই নিজের তপস্যা চালিয়ে যেত।
রাম বলে, এখন আমাদের কি করতে হবে? শাখাওয়াত বলে, নিশ্চয়ই ওর পাওয়ারের পেছনে কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে। আমাদের সেই সিক্রেট খুঁজে বের করে নষ্ট করে ফেলতে হবে। তাই তোমাকে নতুন বউয়ের আশেপাশে ভালো করে নজরে রাখতে হবে। হঠাৎ করে কোনো ক্লুও তো পেয়ে যেতে পারো, তাই না? আমরা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডস এর বিরুদ্ধে কপারকে ব্যবহার করতে পারি। তাই তো ওই স্থানের এনার্জি পাওয়ার এবং সোর্স খুঁজে বের করে সেটা বন্ধ করতে হবে। ইলেকট্রিক থেকে বিদ্যুৎ কিংবা আলো পাওয়া যায়, চুম্বকের মাধ্যমে সাউন্ডের শক্তি শোনা যায়। তাই ওই স্থানে লাইট এবং সাউন্ডের ক্লু খুঁজে বের করতে হবে। এসব বন্ধ করতে হবে। রাম বলে, কিন্তু বিশ্বাস তো এসব আমাকে করতে দেবে না, তাই না? ডক্টর বলে, ঠিক বলেছো, কিন্তু আমিও তোমার কোনো ক্ষতি হতে দেব না। রাম, তোমাকে একটা এনার্জি বল তৈরি করতে হবে। যেই না মাত্র পিশাচকে দেখবে সেই মুহূর্তে বলটি ওর দিকে ছুঁড়ে মারবে। এই বল ধোয়ার জন্য সাময়িক সময়ে পিশাচের সকল শক্তি হারিয়ে যাবে, আর সব সময় কপার তোমার ঢাল হিসেবে তুমি ব্যবহার করবে। কথা শেষে রাম গোলুকে জিজ্ঞেস করে, আমার সাহায্য করলে তোমাকে আমি 5,000 টাকা দেবো। গোলু বলে, আগে টাকা তারপরে কাজ। রাম বলে, টাকার ব্যাগ তো সেই ঘরে রয়েছে। গোলু বলে, ওরে আমি যাব না ভাইয়া, এখনো বিয়ে হয়নি আমার তো পুরো জীবন পড়ে রয়েছে। রাম বলে, 10,000 টাকা দেবো। এই কথায় গোলু রাজি হয়ে যায়। সেই মুহূর্তে রামের ফোনে ডক্টরের লেখা একটি SMS আসে। SMS অনুযায়ী কিছু জিনিসপত্র তারা দুজনে কালেক্ট করে। রাতের বেলা দুজনে গভীর জঙ্গলে হাঁটতে শুরু করে। গোলু ভয় ভয় বলে, ভাইয়া আমাকে ছেড়ে দিন তো, আমার তো খুব ভয় করছে। তবে রাম তাকে টেনে টুনে সঙ্গে করে নিয়ে যেতে শুরু করে। রাম জঙ্গলের অনেকটা পথ পাড়ি দিয়ে আবার সেই ছোট্ট ঘরটির সামনে চলে আসে। আশেপাশে সেই পিশাচ আছে কিনা চেক করে দেখে। এরপর আগুন জ্বালিয়ে গোলুকে নিয়ে ভেতরে প্রবেশ করে। ঘরের হারিকেন জ্বালানো ছিল না। ঘরের হারিকেন জ্বালানো হয় এমন সময় বাইরে থেকে অস্বাভাবিক সব আওয়াজ শোনা যায়। রাম তার ব্যাগ থেকে মানিব্যাগ বের করে গোলুর হাতে দিয়ে বলে, এই নাও, আমি যখনই চেয়ার থেকে গায়েব হয়ে যাব ঠিক তখন চেয়ারটা বাইরে নিয়ে জ্বালিয়ে দেবে। এরপর রাম কপার আর এনার্জি বল নিজের সঙ্গে নিয়ে নেয় আর গোলুকে বাইরে যেতে বলে। রাম চেয়ারে বসতেই সে গায়েব হয়ে যায়। তখন গোলু এসে চেয়ার টেনে বাইরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। চোখের পলকে রাম নিজেকে একটা গাছের নিচে দেখতে পায়। তৎক্ষণাৎ পিশাচ এসে হাজির হয়। পিশাচ রামকে জিজ্ঞেস করে, মৃত্যুর দুয়ারে এসে তোমার কেমন লাগলো? রাম বলে, বুঝতে পারছি না। পিশাচ বলে, পুরনো কোনো ঘটনা মনে আছে? কি করেছিলে? কি করা উচিত হয়নি তোমার? রাম বলে, গলায় খুব ব্যথা পেয়েছি, কথা বলতে পারছি না। পিশাচ বলে, এই নিয়ে 3বার তোমাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তোমার মনে নেই? রাম বলে, তোমার কাহিনী শুনেছি আমি, অনেক কষ্ট লেগেছে। পিশাচ বলে, আজকেই তোমার মৃত্যু হবে। কোনো স্মৃতিশক্তি আছে যা বারবার স্মরণ করো? জীবনের কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো। রাম চায়ের কথা বলে। পিশাচ বলে, তোমার সব কথা আমার লক্ষ্য ঘুরাতে পারবে না। সেই মুহূর্তে পিশাচ সেই স্থান থেকে চলে যায়। এমন সময় হিমানকে সাহায্য করা সেই ওম ভাইয়া তার পাশে চলে আসে। কিছুক্ষণ পরে সৈনিকরা এসে রামকে নিয়ে যেতে শুরু করে। রামকে গোসল করানোর আগ মুহূর্তে রাম জ্ঞানহারা হয়ে পড়ে যায়। ওম ভাইয়া এসে কাগজ আর কপার দিয়ে বলে, তুই হিমানকে চিনবি কি করে? তবে রাম বলে, এসব কাগজ আর কপারের প্রয়োজন নেই, আমার কাছে অন্য একটা পদ্ধতি রয়েছে। ওম জিজ্ঞেস করে, কি পদ্ধতি? রাম বলে, তুমি মানুষের সাহায্য কেন করো? আর এসব ঘটনা তোমার কি কখনো মনে থাকে না? ওম বলে, তার মানে তুমি এটাও জানো এখনকার মানুষের স্মৃতিশক্তি 24 ঘন্টার পর মুছে যায়, তারা আবারও সেই পুরনো কাজে লেগে পড়ে। আসলে তুমি কে? এসব কাহিনী তো শুধু আমি আর পৃথ্বী অর্থাৎ পিশাচ জানে। রাম বলে, ও সব ছাড়ো, এই দুনিয়া শেষ করব কি করে? ওম বলে, এটা সম্ভব নয়, ও অনেক শক্তিশালী। রাম বলে, তুমি ওর সাথে কেন? আমার জানার প্রয়োজন আছে। ওম বলে, আমি একজন ক্রান্তিকারী ছিলাম, দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রীতির সাথে আমার দেখা হয়। ও আমাকে বলে ওর কাছে এমন টেকনিক আছে যার মাধ্যমে বিনা হাতিয়ারে ইংরেজদের মারা যাবে। ধীরে ধীরে যত শিক্ষা অর্জন করতে থাকে ততই ওর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। ওর পরীক্ষার কারণে অনেক মাসুম মানুষের প্রাণ যেতে শুরু করে। ও নিজের জন্য একটা অন্য দুনিয়া বানিয়ে ফেলেছিল যেখানে আমরা বর্তমানে উপস্থিত রয়েছি। যখন সে আলাদা দুনিয়া তৈরি করে তখন আমাকে নিয়ে এসেছিল, বলেছিল আমরা দ্রুত এখান থেকে চলে যাব, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব এবং হিন্দুস্তানকে বিশ্বের দরবারে তুলে ধরব। তবে সময়ের সাথে সাথে এসব কিছুই যেন ভুলে গিয়েছে। ও মৃত্যু আর জন্ম নিজের হাতে কন্ট্রোল করার চেষ্টা করেছে। ওম বলে, ওর কথায় মনে হচ্ছে গত 2 বছর জন্মতে ফাঁসি দিয়েছিল সকলকে, এবারও মনে হয় তাই ঘটতে চলে, এবং গবেষণার মাধ্যমে জানতে চাচ্ছিল মানুষকে এভাবে মারলে পরবর্তীতে কোনো রূপ নেয় কিনা, তার পেশা কি, অর্থাৎ সবকিছুই। এই কাহিনীর অন্য সময়ের কাহিনী প্রথমে যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। যাই হোক, তোমার হাতে সময় বেশি নেই, অতএব হিমান যা করেছে তোমাকেও তাই করতে হবে। রাম বলে, আমি সারা জীবন যা করে এসেছি আজকেও ঠিক তাই করব। আমার টার্গেট হচ্ছে এখন খুন করা। ওম দরজাটা খুলে দিয়ে রামকে বাহিরে নিয়ে আসে। এরপর বলে, পিশাচ ওই সাইডে কাজ করে এবং তার অপর সাইডেও কাজ করে।
পিশাচের এক সাইডে গবেষণাগার, অন্য পাশে একটি মূর্তি রয়েছে যেখানে থেকে পিশাচ ধ্যানমগ্ন করে। পিশাচ বর্তমানে যে সাইডে কাজ করছে, রাম আর ওম তার অপর সাইডে চলে যায়। কিছু দূর যেতেই রাম কয়েকজন সৈনিকদের দেখতে পেয়ে ইচ্ছা মতো ধুলাই দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক এই মুহূর্তে আরো শক্তিশালী এক সৈনিক চলে আসে। দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। অবশেষে রাম এই সৈনিককেও হার মানিয়ে দেয়। এরপর তারা পিশাচের গবেষণাগারে চলে যায়। চারিদিক থেকে ভালো করে দেখে পিশাচ আছে কিনা। কোথাও পিশাচকে না দেখতে পেয়ে তারা গবেষণাগারে ঢুকে পড়ে। রাম গবেষণাগারের সবকিছু ভালো করে দেখতে শুরু করে। এরপর দোতলায় উঠেই দেখতে পায় অদ্ভুত একটা যন্ত্র, যার মধ্য থেকে আওয়াজ বের হচ্ছিল। তাই তো রাম সেটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে ওয়ার্নিং এর আওয়াজ চারিদিকে জোরে জোরে বাজতে থাকে। তাই তো দ্রুত রাম সেখান থেকে বেরিয়ে একটা খড়কুটোর আড়ালে দাঁড়িয়ে থাকে। দেখা যায় পিশাচ তার গবেষণাগারের দিকেই যাচ্ছে। তাই এই সুযোগে দুজনেই মূর্তির স্থানে চলে যায়। বাইরে থেকে ওম পাহারা দিচ্ছিল। রাম দ্রুত আলো খুঁজতে থাকে। আওয়াজ তো নষ্ট করে ফেলেছে, যদি এখন আলো নষ্ট করে ফেলতে পারে তাহলে পিশাচের এই মৃত্যুর খেলা শেষ হয়ে যাবে। তবে এখানে এত মোমবাতি দেখে রাম কনফিউজ হয়ে যায়। তাই তো রাম একে একে সব মোমবাতি নেভাতে শুরু করে। এই সময় পিশাচ এসে ওমকে মেরে ফেলে আর নিজের আলোকিত আঙিনায় প্রবেশ করে। পিশাচ রামকে উদ্দেশ্য করে বলে, আমার এত কষ্ট আর মানুষের মৃত্যু তুমি কি শেষ করে দিতে চাচ্ছ? এসব কিছু স্বর্গের উদ্দেশ্যে করা হচ্ছে। যখন উদ্দেশ্যই এত বড়, তাহলে মানুষ কতজন মারা গেল এটা গোনার কোনো প্রয়োজন নেই। রাম বলে, যা কিছুই হোক না কেন, মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া অনেক বড় অন্যায়। পিশাচ বলে, তুমি কি জানো ইংরেজরা আমাদের জানোয়ার, অন্ধবিশ্বাসী বলে। কিন্তু দেখো, আমি এই তন্ত্রবিদ্যা আর বিজ্ঞানকে মিলিয়ে একটা শক্তিশালী হাতিয়ার বানিয়েছি। ইংরেজরা আমাদের কাছ থেকে সবকিছুই ছিনিয়ে নিয়েছে। রাম বলে, স্বাধীনতা সংগ্রাম কবে শেষ হয়ে গিয়েছে, এখন আর কি বদলাবে তুমি? পিশাচ বলে, আমি আমার দেশের ভাগ্য পরিবর্তন করব। আমাদের কাছ থেকে যা কিছুই ছিনিয়ে নিয়েছে সবকিছুই এক এক করে সুদ সমেত ফিরিয়ে আনবো। রাম বলে, তুমি আসলেই পাগল হয়ে গিয়েছো, আমি তোমাকে আর একটাও হত্যা করতে দেব না। পিশাচ বলে, রামবাবু, এবার তোমাকে ফাঁসি দিয়ে মারবো না, আমি আমার নিজের হাতে তোমাকে শেষ করব। তখনই রাম সামনে একটা বড় অস্ত্র দেখে ওঠাতে চেষ্টা করে। তবে এতই ওজন রাম নিজেই উঠাতে পারছিল না। এর মধ্যে পিশাচের চোখের ইশারায় চারিপাশে আওয়াজের কারণে রামের খুব অসুবিধা হচ্ছিল। রাম সেখান থেকে খানিকটা দূরে বস্তার কাছে গিয়ে বসে। সেই মুহূর্তে ডাক্তারের কথা মতো রাম এনার্জি বল পিশাচের দিকে ছুড়ে মারে। পিশাচের আশেপাশে ধোঁয়ায় ভরে যায়। রাম প্রদীপ নিভাতে গেলে পিশাচ এনার্জি বলের ধোঁয়া উপেক্ষা করে রামকে আঙুলের ইশারা দিয়ে হাওয়ায় ভাসিয়ে দেয়। পিশাচের তন্ত্রমন্ত্রের ফলে রামের খুব কষ্ট হচ্ছিল। অন্যদিকে আইলমা মহাযোগের মাধ্যমে রামের জন্য পিশাচের বিরুদ্ধে লড়াই করার প্রার্থনা করছিল। ক্ষণিকের মধ্যেই আইলমার হাতে একটা আগুনের গোলার সৃষ্টি হয়। এই মুহূর্তে অন্য দুনিয়াতে পিশাচের জাদুবিদ্যা কাজ করে না, আর রামের শরীরে সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে। রামের চোখগুলো যেন আগুনের মতো হয়ে যায়। এই যোগের মাধ্যমে আইলমা রামের শরীরে নিজের দেওয়া সুপার ন্যাচারাল পাওয়ার ট্রান্সফার করে। রাম আস্তে আস্তে করে নিচে নামতে থাকে। এরপর রাম সেই অস্ত্র উঠিয়ে পিশাচের শরীরে আঘাত করে এবং দৌড়ে গিয়ে সেখানে থাকা আলো নিভিয়ে দেয়। চোখের পলকেই রাম সেই খড়কুটোর ঘরটিতে চলে আসে। রামের হাত থেকেও নীল বর্ণের দাগ উধাও হয়ে গিয়েছে। বাইরে বেরোলে গোলু তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাম বলে, আজ আইলমার জন্যই আমি ফিরে এসেছি। অন্যদিকে 1940 সালে পিশাচ আবারও সেই রুমে চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে সৈন্যরা এসে পিশাচকে গুলি করতে বলে। তবে পিশাচ তার পাওয়ারের মাধ্যমে সৈনিকদের সকলকে মেরে ফেলে। বর্তমানে ডক্টর সাখওয়াত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করছিল। কিছু একটা আন্দাজ করতে পেরে দ্রুত রামকে ফোন দিয়ে বলে, পিশাচ 1940 সালে তো চলে গিয়েছে, কিন্তু আমরা যা ভেবেছিলাম পিশাচের ব্যাপারে ওই সবকিছুই হবে না, বরং ব্যাকে চলে যাওয়ার কারণে উল্টো ভয়ানক ঘটনা ঘটবে। এমন টান টান রহস্য দিয়েই কাহিনী এখানেই সমাপ্তি হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।